ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে, যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসেরা উৎসবমুখর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছিলেন। অবশেষে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো 11 ডিসেম্বর, তখন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও অভয় দিয়ে বললেন, উৎসব আবহে ভোট দিন। কিন্তু দর্শক, বাস্তবতার থাপ্পড় পড়তে 24 ঘন্টাও লাগেনি। এই নির্বাচন কতটা উৎসব মুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র 18 ঘন্টা পর। ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব হাদিকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা। তবে এবার আর সেখানে নেই ইতিহাসরা নির্বাচনের বাগাড়ম্বর, বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযম প্রত্যাশা করা হয়েছে। অথচ হাদির উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুণ্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে। এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে করে ঘরের বাইরে বের হচ্ছেন না। এই সরকার যেন হ্যামিলিয়নের সেই বিখ্যাত বংশীবাদক, যিনি কানের তুলো গুজে শুধু দেশ সেরা নির্বাচনের বাঁশি বাজিয়ে চলেছেন, আর তার সভাসদেরা হাসি তামাশার মিশনে নেমেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নানান জল্পনা কল্পনা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় 11 ডিসেম্বর। ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যেই আসে ভোটের ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি। সব ভোটারের উদ্দেশ্যে জানান, উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান। আশ্বাস দেন মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে। সিএসির বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে 24 ঘন্টাও সময় লাগেনি। ঠিক 18 ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি। আওয়ামী লীগ সরকার পতনের পর গড়ে তোলেন প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে 12 ডিসেম্বর দুপুর 2:15টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলের 2 আরোহী। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটরসাইকেলের 2 আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় 2জন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন 2 ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। বিডিনিউজ24.com এর খবরে বলা হয়েছে, ওসমান বিন হাদিকে আঘাত করা গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার মাথায় অস্ত্রোপচার চালানো চিকিৎসক অধ্যাপক জাহিদ রায়হান বলেছেন, হাদির অবস্থা খুবই খারাপ। তার বিষয়ে আশার কোনো কথা বলতে পারছেন না তারা। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের পর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলবো না। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনে ওসমান হাদির উপর হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে নাজুক নিরাপত্তার চিত্রকে। আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখব তফসিলের আগে চট্টগ্রাম ৮ আসনে জনসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ সহ আরো 5 জন গুলিবিদ্ধ হয়েছিলেন।
তাদের মধ্যে সরার হোসেন ওরফে বাবলা তো প্রাণী হারান। পুলিশ সেই ১ মাসেও গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। এর বাইরেও নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে খুন জখমের বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে। তবে বরাবরের মতো বিষয়গুলোকে পাত্তা দিতে রাজি নয় সরকার। নির্বাচনে উৎকণ্ঠা যখন ঘিরে ধরছে দেশকে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিয়ে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে আসতে পারছেন না, তখন সবকিছু ফু মেরে উড়িয়ে দিয়ে বিদ্রুপের ঝাঁপে খুলে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সত্যি ম্যাজিক সরকারের এক ম্যাজিশিয়ান। তিনি একদিকে দাবি করছেন বাংলাদেশে নাকি কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই। অন্যদিকে প্রতিদিন যখন মানুষ মরছে, নতুন করে মবের তাণ্ডব ফিরছে, তখন তিনি নির্বিকার। নির্বাচনের আগে হত্যা বন্ধের জন্য তার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো সুইচ নেই। দর্শক, এতদিন সরকার পিআর টিমের দাবি ছিল বাংলাদেশে চলছে ম্যাজিক ম্যানের শাসন। কিন্তু সেই ম্যাজিকে যে খুনোখুনি বন্ধ করার কোনো সম্ভাবনা নেই, সেটা ১৬ মাসের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করে নিলেন। এখানেই শেষ নয়। নির্বাচন ঘিরে সংঘাত সহিংসতার দায় চাপানো হয়েছে সরকারের মিত্র দলগুলোর উপরই। স্বরাষ্ট্র উপদেষ্টা ৮ই ডিসেম্বর বিদ্রূপের সুরে বলেন, শীতের ঠান্ডা এড়াতে অনেক প্রার্থী প্রচারে নামছেন না, সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ভয় করছেন। এছাড়া সহিংসতার ঘটনাগুলো ঘটছে নির্বাচনের মাঠে থাকা দলগুলোর অভ্যন্তরীণ বিরোধের কারণে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন ব্যর্থতার দায় অস্বীকারের ম্যাজিকে পরিষ্কার হয়ে উঠছে নিজেদের দায়িত্বে ভোটের মাঠে থাকতে হবে প্রার্থীদের। কোনো অঘটন ঘটলে দায় নেবে না সরকার, উল্টো জবাবদিহির মুখে আক্রান্তরাই। ঢাকায় প্রকাশ্য দিবালোকে হাদির উপর হামলার ঘটনার ঘণ্টা দুয়েক আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এত বড় একটা নিরাপত্তা উদ্বেগকে তিনি পাত্তাই দিলেন না। মুহূর্তের টপিক বদলে বললেন পেঁয়াজ আলুর দাম নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা এখন তুমুল সমালোচিত। মানুষ জিজ্ঞেস করছে, এই ম্যাজিক সরকারের ১৬ মাসের শাসনে মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের দামের চেয়েও সস্তা হয়ে গেল? জীবনের দাম যখন এতটা পড়ে যায়, তখন সরকার কেন মসনদে, সেই প্রশ্ন উঠছে। দর্শক, হাদির উপর হামলার দায়ী কারা, সে প্রশ্নের শুরু হয়নি। বিভিন্ন সিসিটিভির ফুটেজ এবং বেশ কিছু ছবি বিশ্লেষণ করে কেউ কেউ দাবি করছেন ওসমান হাদি নির্বাচনী প্রচারের সময় তার খুব কাছে অবস্থান করছিলেন হামলাকারী ২ তরুণ। হাদি যখন গুলিবিদ্ধ হন, রিকশায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তার সহকর্মীরা সরাসরি দায়ী করেন বিএনপিকে। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গেলে তোপের মুখে পড়তে হয়। ঢাকা ৮ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমের নাম আলোচনায় আছে। গুলির পরপরই তিনি ফেসবুকে এমন একটি পোস্ট দেন যেখানে বিএনপিকে ইঙ্গিত করা হয়। তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে। ফলস্বরূপ বিএনপির সমর্থকেরা ঘটনার জন্য দায়ী করছেন জামাতকে। অর্থাৎ গুলির কয়েক ঘন্টার মধ্যেই সরকারের মিত্র দলগুলোর মধ্যেই শুরু হয়ে গেছে মারাত্মক কাদা ছোড়াছুড়ি। তবে এই সুযোগে আওয়ামী লীগের দিকেও অভিযোগের তীর ছোড়া হয়েছে এবং এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তফসিলের প্রথম দিনই যখন প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ, তিনি সেই দায় ঝেড়ে ফেলে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগকে। প্রশ্ন হলো, প্রাথমিক তদন্ত যেখানে শুরু হয়নি, সেখানে সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি কি করে অপরাধী সাব্যস্ত করে ফেললেন? সেই গোয়েন্দা রহস্যের খোঁজ মেলেনি। এটা কি আরেক ধরনের ম্যাজিক? তবে এই কাদা ছোড়াছুড়ি খেলায় আরেকজন খেলোয়াড় দ্রুত মাঠে নেমেছেন। একদিন আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রবল দাপটে ১৬ মাস তিনি পদ আঁকড়েছিলেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি ধানমন্ডিতে বিজয় র্যালিতে যোগ দেন। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এর নাম পাল্টে রাখা হয় প্রতিবাদ র্যালি। তিনি সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? দর্শক, প্রশ্ন হলো, ক্ষমতায় থাকার সময় মবকে প্রশ্রয় দেওয়া সহ বহু কারণে বিতর্কিত এই আসিফ মাহমুদ কেন পদ ছাড়ার পরদিনই সরকারের কাছে জবাব চাইছেন? একদিন আগে যিনি তার বন্ধু ছিলেন সেই সংস্কৃতি উপদেষ্টা ফারুকী যখন এক পক্ষকে দোষারোপ করছেন, তখন আসিফ বলছেন ঠিক তার উল্টো কথা। ইমেজ ফেরানোর এই চেষ্টা কি
কাজে আসবে। ওসমান হাদির উপর হামলার পর পুরো নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তার আঁচ লেগেছে খোদ প্রধান উপদেষ্টার বিবৃতির ভাষাতেও। তফসিল ঘোষণার পর তিনি ইসিকে অভিনন্দন জানিয়ে আবারও উৎসবের বাঁশি বাজিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। কিন্তু হাদির ওপর গুলির পর ম্যাজিক বদলে গেল। পরদিন বিবৃতি থেকে উৎসব শব্দটি উধাও হয়ে গেল, সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। বিবৃতির ভাষা হয়ে গেল, নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হলো। এই প্রথম দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতি নিবেদন এলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বারবার বলা হচ্ছে। এখানেই আমাদের প্রশ্ন, সব রাজনৈতিক পক্ষ বলতে কাদের বুঝিয়েছেন? যে অংশগ্রহণমূলক শব্দ দুটি এতদিন সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ করে কেন তার ব্যবহার শুরু হলো? মনে হচ্ছে ১৬ মাসের ক্ষমতা, উৎসবের পিআর আর স্বরাষ্ট্র উপদেষ্টার ম্যাজিক সবকিছু মিলিয়ে সরকার বুঝতে শুরু করেছে যে তারা সারা দেশকে এক গভীর অন্ধগলিতে ঠেলে দিয়েছে। সেই অন্ধগলি থেকে পরিত্রাণ সহজে ঘটবে বলে মনে হয় না। এখন প্রশ্ন একটাই, অন্তর্বর্তী সরকারও কি এই কঠিন বাস্তবতা অনুভব করতে শুরু করেছে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।